স্নেহের শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা। ঢাকা কলেজের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। প্রথমে আমরা ব্যবস্থাপনার ধারণাকে দুভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ দুটি দৃষ্টিভঙ্গি থেকে আমরা ব্যবস্থাপনাকে পর্যালোচনা করার চেষ্টা করব। শুরুতে প্রথমেই আমরা দেখব ব্যবস্থাপনাকে গতানুগতিক ধারণা বা ট্রেডিশনাল কনসেপ্ট অনুযায়ী কিভাবে দেখা হচ্ছে। তারপরে দেখব আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট অনুযায়ী কিভাবে বিবেচনা করা হচ্ছে। ব্যবস্থাপনার গতানুগতিক ধারণা বা ট্রেডিশনাল কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অনুযায়ী অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার নিপুণতা হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ চিরাচরিত যে ধারণা, তাতে মনে করা হয় একজন ব্যবস্থাপক যখন কোনো কাজ কাউকে দিয়ে বা কোনো দলগত কোনো কাজ করিয়ে নিতে চান, সেটা করিয়ে নেওয়ার যে কলা বা নিপুণতা বা যে কৌশল, তাকে ব্যবস্থাপনা হিসাবে অভিহিত করা হচ্ছে। বা ব্যবস্থাপকের এই যে কাজ করিয়ে নেওয়ার এই দক্ষতাটা বা এই নিপুণতা বা এই আর্টটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। অন্যদিকে আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অনুযায়ী লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কার্যকরভাবে ও দক্ষতার সাথে কাজ সম্পাদন করার প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে ব্যবস্থাপনাকে এমন একটা প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে যেখানে প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে সমস্ত কাজগুলি সম্পাদন করতে হবে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করতে হবে, সেই সম্পাদিত কাজগুলি সম্পাদনের ক্ষেত্রে আরো দুটো গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় আনতে হবে। একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে কার্যকারিতা। এই দুটো বিষয়, অর্থাৎ এই যে বলা হচ্ছে কার্যকরভাবে ও দক্ষতার সাথে কাজ সম্পাদন করতে হবে, দক্ষতা এবং কার্যকারিতা, এই দুটা হচ্ছে একটি মুদ্রার এপিঠ ওপিঠ। অর্থাৎ এই দুইটাকে বিচ্ছিন্নভাবে দেখলে কখনোই একজন ব্যবস্থাপক সফলতার সাথে তার কাজ সম্পাদন করতে পারবে না। কারণ ইফিশিয়েন্টলি কাজ সম্পাদিত হলে যদি সেখানে ইফেক্টিভলি করা না হয়, তাহলে এই ইফিসিয়েন্সির ফলপ্রসূতা ওইভাবে আসবে না। কারণ দুটার মধ্যে একটা ভারসাম্য অবস্থা বজায় রাখতে হবে। একটা কাজ সম্পাদন করার ক্ষেত্রে ইফেক্টিভলি যেভাবে করতে হবে, ইফিশিয়েন্টলিও সেভাবে করতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করব এখানে ইফেক্টিভলি অর্থাৎ কার্যকরভাবে এবং ইফিশিয়েন্টলি অর্থাৎ দক্ষতার সহিত এই জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে।
ইফেক্টিভলি বা কার্যকরভাবে এখানে বোঝানো হচ্ছে, এই শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে একটা কাজ একটা উদ্দেশ্য অর্জনের জন্য যখন সম্পাদন করতে হবে সেই কাজটা সঠিকভাবে সুনির্ধারিত সময়ের মধ্যে সুসম্পন্ন করতে হবে। এখন ইফিশিয়েন্টলি বা দক্ষতার সাথে এই শব্দটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ওই যে নির্দিষ্ট সময়ে যে কাজটা করা হচ্ছে কার্যকরভাবে, সেই কাজটা যদি সম্পাদন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্পদ সর্বনিম্ন ব্যয় করে সর্বোত্তম পন্থায় সে কাজটা সম্পাদন করা যায়, তখন বলা হচ্ছে দক্ষতার সাথে সে কাজটা সম্পাদিত হয়েছে। এই জন্য ম্যানেজমেন্টের সফলতার জন্য পূর্ববর্তী উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যে কাজগুলি সম্পাদন করতে হবে সেই কাজগুলি সম্পাদনের ক্ষেত্রে কাজের ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি এই দুইটার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ কার্যকরভাবেও দক্ষতার সাথে কাজটা সম্পাদন করতে পারলে সফলভাবে একটা উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হয়। তাহলে এখানে গতানুগতিক ধারণা আর আধুনিক ধারণার মধ্যে মূলত যে একটু পার্থক্য আমরা দেখতে পাই সেটি হচ্ছে গতানুগতিক ধারণায় কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কাজ সম্পাদনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি অর্থাৎ কার্যকরভাবে ও দক্ষতার সাথে এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া তেমন হয়নি বা বিবেচনায় তেমন ভাবে আনা হয়নি। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে ব্যবস্থাপনা বিষয়টিকে গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণা এই দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করব। ধরি আমরা আগামী 1 মাসের মধ্যে 1000 ইউনিট পণ্য 1 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করতে চাই বা উৎপাদন করতে চাই। এই কাজের জন্য আমাদের বাজেট ধরা হয়েছে 1 লক্ষ টাকা, সময় ধরা হয়েছে 1 মাস, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে 1000 ইউনিট। নির্ধারিত সময় শেষে আমাদের কাজ পর্যালোচনা করতে গিয়ে বা একজন ব্যবস্থাপক তার অধীনে নিয়োজিত কর্মীদের কাজ মূল্যায়ন করতে গিয়ে অথবা একটা প্রতিষ্ঠানের যে নির্ধারিত লক্ষ্য সেটা অর্জনের অগ্রগতি মূল্যায়ন করতে গিয়ে দেখলেন নির্ধারিত সময় শেষে 1000 ইউনিট পণ্য তৈরি হয়েছে, 1 মাস সময়ের মধ্যেই হয়েছে, কিন্তু অর্থ ব্যয় বেশি হয়ে গেছে। অথবা ব্যবস্থাপক কাজটি মূল্যায়ন করতে গিয়ে দেখলেন টাকা 1 লক্ষ টাকা খরচ হয়েছে, সময় 1 মাস গেছে, কিন্তু পণ্য উৎপাদন হয়েছে 800 ইউনিট। অথবা ব্যবস্থাপক কাজ মূল্যায়ন করতে গিয়ে দেখলেন 1 লক্ষ টাকা খরচ হয়েছে, 1000 ইউনিট খরচ হয়েছে, কিন্তু সময় লেগে গেছে 1 মাসের বেশি। অর্থাৎ একজন ব্যবস্থাপক যদি মূল্যায়নের জন্য কিছু মানদণ্ড ঠিক করেন যে সময় মতো হয়েছে কিনা, সঠিক পরিমাণে হয়েছে কিনা, অর্থ ব্যয় সঠিক হয়েছে কিনা, এগুলো যাচাই করতে গিয়ে যদি কোনো একটা বিষয়ে উনি দেখেন যে তার যে সুনির্ধারিত এস্টিমেশন সে অনুযায়ী কাজটা হয়নি, তাহলে এখানে বোঝা যায় কার্যকারিতা বা দক্ষতার অভাব রয়েছে। যেমন যদি 1000 ইউনিট টার্গেট হিসেবে 1000 ইউনিট তৈরি করা হয়েছে, সময়ও লেগেছে 1 মাস, কিন্তু অর্থ ব্যয় বেশি হয়ে গেছে, তখন আমরা বলবো কাজটা কার্যকরভাবে সম্পাদিত হয়েছে
কিন্তু দক্ষতার সহিত সম্পাদিত হয় নাই। কারণ প্রতিষ্ঠানের যে সম্পদ বা রিসোর্সেস, সেই রিসোর্সেসের মধ্য থেকে যে অর্থ বা মানি, সেই সম্পদটা অতিরিক্ত ব্যবহার এখানে হয়ে গেছে। অথচ ব্যবস্থাপকের সবসময় প্রচেষ্টা থাকে যে একটা প্রতিষ্ঠানের সম্পদগুলির কাম্য ব্যবহার করা, সর্বোত্তম উপায়ে কাজ করে সর্বনিম্ন ব্যয়ে লক্ষ্যে পৌঁছানো। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যদি অতিরিক্ত ব্যয় হয়ে থাকে তাহলে ব্যবস্থাপক তার দক্ষতার সহিত ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আবার সময় যদি বেশি লেগে থাকে তাহলে কি সময়টাকে উনি কাম্য ব্যবহার করতে পারেন নাই। তাহলে কি বোঝা যাচ্ছে? গতানুগতিক ধারণায় কাজ করাটাই যেখানে, কাজ করানোর কৌশলটাই যেখানে অনেক বেশি উল্লেখযোগ্য দিক ছিল, এখানে বলা হচ্ছে কাজ করলে হবে না, কাজটাকে কার্যকরভাবে করতে হবে, দক্ষতার সহিত করতে হবে। আবার কার্যকারিতা এবং দক্ষতা এই দুইটার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে। দুটার মধ্যে যদি ভারসাম্যহীনতা দেখা দেয় তখনও ব্যবস্থাপনায় সফলতা আসবে না। কারণ এই দুইটাকে ধরা হয় মুদ্রার এপিঠ ওপিঠ। একটি মুদ্রা যেমন একটা পৃষ্ঠা বাদ দিলে বা একটা পৃষ্ঠার মধ্যে কোনো ধরনের অসঙ্গতি থাকলে আরেকটা পিঠে কার্যকারিতা হারিয়ে ফেলে অনেকাংশে বা সম্পূর্ণরূপে, ঠিক একইভাবে একজন ব্যবস্থাপক যখন কাজ করতে যান তার কাজের মধ্যে কার্যকারিতা এবং দক্ষতা দুইটার সমন্বয় যদি না ঘটে, দুইটার মধ্যে ভারসাম্য অবস্থা যদি তৈরি না হয়, তাহলে তিনি তার কাম্য ফলাফল প্রত্যাশা করতে পারেন না। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আবার আমি তোমাদের একটু মনে রাখার জন্য রিপিট করছি। গতানুগতিক ধারণাতে আমরা কাজ করার কৌশলটার উপর বেশি গুরুত্ব আরোপ করতে দেখেছি, আর আধুনিক ধারণায় কাজ করাতে হবে, কৌশলও লাগবে, কিন্তু সেই কাজটা যেন কার্যকরভাবে করা হয়, দক্ষতার সাথে করা হয়। আবার কার্যকারিতা এবং দক্ষতা এই দুইটার মধ্যে যেন একটা সমন্বয় থাকে, একটা ভারসাম্য থাকে, সেই বিষয়টাকেও এখানে বিবেচনায় রাখার কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, কি বলতে পারি যে ব্যবস্থাপনার গতানুগতিক ধারণা এবং আধুনিক ধারণা দুটা মিলিয়ে আমরা বুঝতে পারলাম ব্যবস্থাপনা হচ্ছে আসলে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবস্থাপক তার নিজস্ব চিন্তা ভাবনা, প্রফেশনাল নলেজ, তার নিজের নিপুণতা, দক্ষতা ইত্যাদি খাটিয়ে তার অধস্তনদেরকে দিয়ে কার্যকরভাবে, ইংরেজিতে যাকে বলছে ইফেক্টিভলি এবং দক্ষতার সাথে অর্থাৎ ইফিশিয়েন্টলি একটা কাজ সম্পাদনের প্রচেষ্টা চালায়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু ভিন্নভাবে ব্যবস্থাপনা বিষয়ে যে সমস্ত মনীষী অবদান রেখে গেছেন তারা কিভাবে ব্যবস্থাপনাকে দেখেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা লাভের চেষ্টা করব। প্রথমত আমরা এ পর্যায়ে দেখব আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে যাকে মূল্যায়ন করা হয়, ব্যবস্থাপনাবিদ, ব্যবস্থাপনা বিশারদ, আধুনিক ব্যবস্থাপনার অন্যতম একজন বিশারদ হেনরি ফিওল। তার দৃষ্টিভঙ্গি বা তার সংজ্ঞাটা থেকে ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা লাভের চেষ্টা করব। তিনি বলেছেন, কোড, to manage is to forecast and plan, to organize, to command, to coordinate and to control. অর্থাৎ ব্যবস্থাপনাকে তিনি একটা প্রক্রিয়া হিসেবে দেখেছেন, যে প্রক্রিয়ায় কিছু কাজের সমষ্টিকে উনি ব্যবস্থাপনা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সহজভাবে বলতে পারি এভাবে যে ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া সম্পাদিত হয় কিছু সুনির্ধারিত কাজ সম্পাদনের মাধ্যমে। আবার ভিন্নভাবে বললে বলা যায় ব্যবস্থাপনা নিজে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার
ধারাবাহিক কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে ব্যবস্থাপকগণ তাদের কার্য সম্পাদনের চেষ্টা করেন। সে কাজগুলি কি? পূর্বানুমান ও পরিকল্পনা সংগঠিত করেন, আদেশ প্রদান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তাহলে আমরা হেনরি ফেওলের এই সংজ্ঞা থেকে কি বুঝতে পারলাম? আসলে ব্যবস্থাপনা নিজে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ রয়েছে। সেই কাজগুলি ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে সম্পাদনের মাধ্যমে, একটার পর একটা সুশৃঙ্খলভাবে সম্পাদনের মাধ্যমে একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করেন বা প্রতিষ্ঠানের নির্ধারিত সুনির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যা পূর্বে নির্ধারণ করা হয়, সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক এই কাজগুলি ধারাবাহিকভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যদি সম্পাদন করতে পারেন, তাহলে একজন ব্যবস্থাপক সফলকাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ একজন ব্যবস্থাপক যদি তার কাজে সফল হতে চান, তাহলে তাকে অবশ্যই এই কাজগুলি, ব্যবস্থাপনা সম্পর্কিত এই কাজগুলি ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে শেষ করে বা সম্পাদন করে তার অধস্তনদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে ফলপ্রসূতার সহিত এবং দক্ষতার সহিত কাজ করিয়ে নিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। এফ.ডব্লিউ. টেলর, যাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বা তাকে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক হিসেবে অভিহিত করা হয়, তিনি বলেছেন, ম্যানেজমেন্ট ইজ নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট men to do and then seeing that they do it in the best and cheapest way. এটার অর্থ হচ্ছে কর্মীদেরকে দিয়ে ঠিক যে কাজটি একজন ব্যবস্থাপক করাতে চান তা আগে জানতে হবে এবং সেই কাজটি সম্পাদনের ক্ষেত্রে অনেক বিকল্পের মধ্যে সর্বোত্তম যে বিকল্পটা সেটা বেছে নিতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা ব্যবহার করে সর্বনিম্ন ব্যয়ে সেই কাজটা সম্পাদন হচ্ছে কিনা তা অবলোকন করতে হবে অথবা তা পর্যবেক্ষণ করতে হবে। এখানে তিনি বলেছেন, কর্মীদেরকে দিয়ে ঠিক যে কাজটি সম্পাদন করাতে হবে তা জানাও, তারপর সেই কাজটি সর্বোত্তম পন্থায় ও ন্যূনতম ব্যয়ে তারা করছে কিনা তা অবলোকন করা হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ একজন ব্যবস্থাপক প্রথমে জানবেন তিনি কি কাজ করাতে চান, সেই কাজটি করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে রিসোর্সেস বা সম্পদ আছে সেটা ন্যূনতম যেন ব্যবহার হয়। সেজন্য কাজটি সম্পাদনের ক্ষেত্রে যদি একের অধিক বিকল্প থাকে, তার মধ্যে থেকে সর্বোত্তম বিকল্পটা, সর্বোত্তম পথ, সর্বোত্তম পন্থাটা বাছাই করে নিয়ে সেই পথেই সেই কাজটা আদায় করার প্রচেষ্টা চালাতে হবে। কারণ যদি সর্বোত্তম পন্থায় একটি কাজ সম্পাদন করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কম খরচে অথবা শুধু প্রয়োজনীয় খরচটা নির্বাহ করে একটা কাজ আদায় করা সম্ভব হয়ে যায় বা সম্পাদন করা সম্ভব হয়ে যায়। তাহলে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক দুজনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যবস্থাপনা বিষয়টাকে একটু দেখার চেষ্টা করলাম এবং ধারণা লাভের চেষ্টা করলাম। এখন আমরা আরেক দু একজন মনীষীর একটু মতামত দেখব। মেরি পার্কার ফলেট, একজন বিখ্যাত ব্যবস্থাপনা বিশারদ, তিনি বলেছেন, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার আর্ট বা নিপুণতা হচ্ছে ব্যবস্থাপনা। তার ভাষায়, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য আদার পিপলস। উনিও বলছেন, অর্থাৎ একজন ব্যবস্থাপক কি করেন, একটা প্রতিষ্ঠানের সুনির্ধারিত
পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে কাজগুলি করতে হয় সে কাজগুলি অন্যকে দিয়ে করিয়ে নেন। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আসলে প্রয়োজনীয় কাজগুলি অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেওয়াটার যে কৌশলটা সেটাকে মেরি পার্কার ফলেট ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করেছে। এখন আমরা দেখব পিটার ড্রাকারের আরেকটা সংজ্ঞা। উনি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন ব্যবস্থাপনাটাকে। পিটার ড্রাকারের মতে ব্যবস্থাপনা হচ্ছে একটি বহুমুখী উপায় যা একটি ব্যবসায় একজন ব্যবস্থাপক এবং কর্মী ও কাজকে পরিচালিত করে। উনি বলেছেন, কোট, ম্যানেজমেন্ট ইজ এ মাল্টিপল এখন আমরা পিটার এফ ড্রাকারের ব্যবস্থাপনা বিষয়ে যে সংজ্ঞা সেটা জানার চেষ্টা করব। তিনি বলেছেন, কোট, ম্যানেজমেন্ট ইজ এ মাল্টিপারপাস অর্গান that manages a business, manages a manager, and manages workers and work. Unquote. অর্থাৎ ওনার ভাষায় ম্যানেজমেন্ট হচ্ছে বহুমুখী একটা অঙ্গের মতো, যেখানে একজন ব্যবস্থাপকের জন্য যেমন ব্যবস্থাপনা প্রয়োজন, একজন কর্মীর জন্য ব্যবস্থাপনা প্রয়োজন, একজন ব্যবসায়ীর জন্য ব্যবস্থাপনা প্রয়োজন, কর্মীর জন্য যেমন প্রয়োজন আবার কাজের জন্য ব্যবস্থাপনার প্রয়োজন। অর্থাৎ ব্যবস্থাপনা এমন একটা উপায় প্রায় প্রতিটা ক্ষেত্রে কাজকে, কর্মীকে, ব্যবস্থাপককে, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ব্যবস্থাপনা বিষয়টিকে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম তার থেকে আমরা কতটুকু কি বুঝলাম ওটা পর্যালোচনা করার আগে আমরা ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য এ পর্যায়ে জানার চেষ্টা করব। বৈশিষ্ট্য বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি আসলে ব্যবস্থাপনা বিষয়টি কোন কোন প্রকৃতির বা কোন প্রকৃতির কোন ধরনের বা কোন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ব্যবস্থাপনাকে গতানুগতিক বা চিরচারিত ধারণা
বা আধুনিক ধারণা এবং বিভিন্ন মনীষীরা কিভাবে বর্ণনা করে গেছেন সেই দৃষ্টিভঙ্গি থেকে সেই বিষয়গুলি পর্যালোচনা করে ব্যবস্থাপনা সম্পর্কে একটু ধারণা লাভের চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা ব্যবস্থাপনা বিষয়ে আধুনিক ধারণা এবং চিরচারিত যে ধারণা এই দৃষ্টিভঙ্গিগুলি পর্যালোচনা করার চেষ্টা করেছি। বিভিন্ন মনীষীগণ, বিভিন্ন বিশারদগণ, বিভিন্ন লেখকগণ ব্যবস্থাপনাকে কিভাবে দেখেছেন সেই বিষয়গুলি থেকে কিছু ধারণা লাভের চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখছি ব্যবস্থাপনা হচ্ছে আসলে কলা এবং বিজ্ঞানের সম্মিলিত রূপ, অর্থাৎ বলা হয় ম্যানেজমেন্ট ইজ এ কম্বিনেশন অফ আর্ট এন্ড সায়েন্স। কি জন্য? ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় একজন ব্যবস্থাপক বা একজন প্রফেশনাল অথবা একজন প্রফেশনাল প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখছি ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে সমাবেশ রয়েছে বিজ্ঞান এবং কলার। এই জন্য বলা হয় ম্যানেজমেন্ট ইজ এ কম্বিনেশন অফ আর্ট এন্ড সায়েন্স, অর্থাৎ এখানে বিজ্ঞানেরও জ্ঞান প্রয়োগ হয়, কলারও জ্ঞান প্রয়োগ হয়। অর্থাৎ ম্যানেজমেন্টের কিছু বৈশিষ্ট্য বা কিছু কাজ বা কিছু জ্ঞান সাদৃশ্যপূর্ণ হচ্ছে বিজ্ঞানের সাথে, আর কিছু সাদৃশ্যপূর্ণ হচ্ছে কলার সাথে। যেমন একজন ব্যক্তি যখন কোনো বিষয়ে জ্ঞান এবং নীতিগুলি জানতে হয় তখন সেটাকে আমরা বলছি বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। ঠিক একইভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ম্যানেজমেন্টের যে নিয়ম নীতি এগুলি সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হয় একজন ম্যানেজমেন্ট প্রফেশনালকে। ঠিক একইভাবে ম্যানেজমেন্ট সম্পর্কিত যে জ্ঞানগুলি অর্জিত হয় সেগুলি প্রয়োগের কলা কৌশলও জানতে হয় একজন ম্যানেজমেন্ট প্রফেশনালকে। এই যে প্রয়োগের কলা কৌশল জানা, দক্ষতা থাকা, এটাকে বলা হচ্ছে আর্ট। অর্থাৎ একজন ব্যবস্থাপককে ব্যবস্থাপনা সম্পর্কে যেমন ব্যবস্থাপনার নিয়ম নীতি সম্পর্কে জ্ঞান থাকতে হয়, ঠিক একইভাবে ওই অর্জিত জ্ঞান দক্ষতার সহিত কিভাবে কাজের ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেই স্কিলটাও তার থাকতে হয়। এই জন্য বলছে এই যে স্কিল দরকার একজন ব্যবস্থাপকের, সেটাকে মিল বা সাদৃশ্য খুঁজে পাচ্ছে আর্টের সাথে। আর যখন ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন নিয়ম নীতি সম্পর্কিত নলেজটা তাকে অর্জন করতে হচ্ছে তখন সেটাকে খুঁজে পাচ্ছে বিজ্ঞানের সাথে। এই জন্য বলা হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে আর্ট এবং সায়েন্সের কম্বিনেশন। এখন দেখি ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য। আমরা ব্যবস্থাপনাটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি একটা বিষয়, অর্থাৎ ব্যবস্থাপনা নিজে ব্যবস্থাপনা হিসেবে ইভলভ করে নাই, উদ্ভব হয় নাই। এখানে যে থিওরিগুলি, যে প্রিন্সিপালস গুলি, যে কনসেপ্ট গুলি আছে এগুলির সাথে অন্যান্য বিভিন্ন ডিসিপ্লিনের অনেক মিল খুঁজে পাওয়া যায়। ওইখান থেকে অনেক কিছু ভিন্ন ভিন্ন ডিসিপ্লিন থেকে অনেক কিছু এখানে নেওয়া হয়েছে। যেমন ইকোনমিক্স এর কিছু বিষয় এখানে আছে, সোশিয়োলজির কিছু বিষয় এখানে আছে, সাইকোলজির কিছু বিষয় এখানে আছে, ম্যাথমেটিক্স এর কিছু বিষয় এখানে আছে, ইনফরমেশন টেকনোলজির কিছু বিষয় এখানে আছে। আরো বিভিন্ন ডিসিপ্লিনের অনেক কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে অ্যাবসর্ব করা হয়েছে বা নেওয়া হয়েছে, যেগুলির সংমিশ্রণে ব্যবস্থাপনা, যা আমরা
বর্তমান যুগে প্র্যাকটিস করছি বা প্রয়োগ করছি তার এই অবস্থায় আসার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 3 নম্বরে আমরা বলতে পারি ম্যানেজমেন্ট হচ্ছে একটা অস্পর্শনীয় বিষয়, অর্থাৎ ব্যবস্থাপনাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো ওই জন্য বলা হচ্ছে ব্যবস্থাপনাকে যদি ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্ট ব্যবস্থাপনা না, কিন্তু একজন মানুষ ব্যবস্থাপনাটাকে ফিল করতে পারে। তারপর বলছে ম্যানেজমেন্ট হচ্ছে সর্বত্র ব্যাপী, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যদি ব্যবস্থাপকীয় যে লেভেলগুলি আছে সেগুলি দেখা হয়, টপ লেভেল, মিড লেভেল বা লোয়ার লেভেল, প্রতিটা ক্ষেত্রে প্রায় প্রতিটা কর্মী, ব্যবস্থাপক, এক্সিকিউটিভ, সিইও, ডিরেক্টরস, জেনারেল ম্যানেজার্স, নিচের লেভেলে যদি আমরা আছে সুপারভাইজার, ফোরম্যান, আর মিড লেভেলে যদি যাই বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভাগীয় ম্যানেজারগণ, সর্বক্ষেত্রে সমস্ত লেভেলের সমস্ত কর্মী এবং এটাকে কি বলা যায়, একজন ব্যবস্থাপক যখন কাজ করিয়ে নেন তার প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব দেখতে পান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সকল ক্ষেত্রে টপ লেভেল, মিডল লেভেল, সুপারভাইজারি লেভেল সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা বিরাজমান থাকে। এটা একটা তার বড় বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যবস্থাপনা কোনো এক জায়গায় সেন্ট্রালাইজ না, প্রায় প্রতিটা ব্যবস্থাপনার প্রায় প্রতিটা লেভেলে তার অস্তিত্ব থাকে। আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখব এখন, এটা হচ্ছে পরিবেশমুখী একটা বিষয়। অর্থাৎ আমরা জানি একটা প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যবসায় হোক, সামাজিক ব্যবসায় হোক, দাতব্য হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বা যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান হোক, প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের দু ধরনের এনভায়রনমেন্টে থেকে কাজ করতে হয়। একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পরিবেশ। এবং পরিবেশের এই দুইটা পরিবেশের কোনো না কোনো উপাদান একটা প্রতিষ্ঠানের কার্যাবলীকে, ব্যবস্থাপনা প্রক্রিয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। তাই ব্যবস্থাপনা চেষ্টা করে পরিবেশের এই উপাদানগুলির সাথে সামঞ্জস্যতা রেখে খাপ খাইয়ে যথাযথভাবে তার প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। এই জন্য বলা হয় ব্যবস্থাপনার অ্যাক্টিভিটিগুলি বা কাজকর্মগুলি বা কার্যাবলীগুলি আসলে অনেকটুকু পরিবেশমুখী, যে কোনো পরিবর্তনের সাথে সঙ্গতি রেখেই চেষ্টা করা হয় কার্য বাস্তবায়নের। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা সব সময় চেষ্টা করে তার প্রতিষ্ঠানের যে রিসোর্সেস বা সম্পদগুলি রয়েছে সেই সম্পদগুলি যেন যথাযথভাবে ব্যবহার করে, কাম্য ব্যবহার যেন হয় সম্পদের। আমরা জানি ব্যবস্থাপনার যে উপকরণগুলি ব্যবহার করা হয় সাধারণত আমাদের যেভাবে এগুলি উপস্থাপন করা হয় উপকরণগুলিকে, সেগুলো হচ্ছে মানি, মেশিন, ম্যাটেরিয়াল, মার্কেট, মেথড ইত্যাদি। 6 M's অফ ম্যানেজমেন্ট বলা হয়। এই 6টা এম কে কাম্য অবস্থায় ব্যবহার করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় ব্যবস্থাপনার মাধ্যমে। এই জন্য বলা হয় ব্যবস্থাপনা সব সময় চেষ্টা করে একটা প্রতিষ্ঠানের সম্পদের কাম্য ব্যবহারের। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবস্থাপনা সম্পর্কে প্রথমে একটু দুটো দৃষ্টিভঙ্গি থেকে একটু ধারণা পাওয়ার চেষ্টা করলাম। বিভিন্ন মনীষীগণ ব্যবস্থাপনা সম্পর্কে
কি জানাতে চেয়েছেন বা কি বলেছেন এটা জানার চেষ্টা করলাম। তারপরে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য তার কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করলাম। এখন আমরা এ পর্যায়ে এসে ব্যবস্থাপনা কি এই বিষয়টাকে যদি ছোট করে বলতে চাই, এইভাবে বলতে পারি, ব্যবস্থাপনা হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্য সর্বোত্তম পন্থায় ন্যূনতম ব্যয়ে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালায়। আমরা এভাবেই বলতে পারি, ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনা করা হয়, সংগঠিতকরণ করা হয়, নির্দেশনা দেয়া হয়, নিয়ন্ত্রণ করা হয় এবং আরো কিছু কার্যাবলী আছে, যেমন প্রেষণা, নেতৃত্ব ইত্যাদি কাজগুলি সম্পাদনের চেষ্টা করা হয়। কিভাবে? প্রতিষ্ঠানের যে সম্পদ, সেই সম্পদগুলিকে সর্ব উচ্চ বা সর্বোত্তম কাম্য অবস্থায় ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্যটা যেন অর্জন করা যায়, সেক্ষেত্রে ইফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি যেন কাজ বাস্তবায়ন করা হয়, পরিবেশের সাথে, পরিবর্তনশীল পরিবেশের সাথে সঙ্গতি রেখে। আবার আমরা আমাদের এ পর্যন্ত যে আলোচনা, সেটাকে কিভাবে সামারাইজ করতে পারি? ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলী সম্পাদনের প্রচেষ্টা চালানো হয়, যেই প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ লক্ষ্য অর্জনের জন্য এমনভাবে ব্যবহার করা হয় যাতে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি পরিবর্তিত পরিবেশের সাথে সঙ্গতি রেখে তার পূর্ব নির্ধারিত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন সহজ হয়।